ভাবুন তো, আমাদের চারপাশে কত কিছুই না চলছে এই ইন্ডাকশন মোটরের শক্তিতে। ঠিক, বাড়ির জলের পাম্প থেকে শুরু করে কারখানার বড় বড় মেশিন। সবই তো। আজ আমরা এই 3 ফেজ ইন্ডাকশন মোটরের গভীর একটু উকি দেব, তাই না? হুম। দেখব এটা ঠিক কিভাবে কাজ করে। হ্যাঁ, আমাদের হাতের কাছে যেসব সূত্র বা তথ্য আছে সেগুলো থেকেই বোঝার চেষ্টা করব। চলুন তাহলে একেবারে মূল কথায় যাই। এই যে মোটর ঘোরে, এর পেছনের মূল ব্যাপারটা কি? মানে ওই যে একটা ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র, ওটা কিভাবে তৈরি হয়? খুব ভালো প্রশ্ন। দেখুন, যখন আমরা 3 ফেজ এসি সাপ্লাই স্টেটরের কয়েলে দিই, হ্যাঁ। তখন ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কিন্তু মজাটা হলো, এই ফিল্ডটা স্থির থাকে না, এটা বনবন করে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট গতিতে। ও, একটা নির্দিষ্ট গতিতে। হ্যাঁ, একেই বলে সিঙ্ক্রোনাস স্পিড, এনএস দিয়ে বোঝানো হয়। সিঙ্ক্রোনাস স্পিড, আচ্ছা। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে কিন্তু। তাই নাকি? কি সেটা? NS = 120 fp, মানে 120 ফ্রিকোয়েন্সি উপরে পোলের সংখ্যা নিচে। বাহ, 120 ফি/পি মনে থাকবে। তার মানে এই যে ঘূর্ণন চুম্বক ক্ষেত্র, এটাই রোটরটাকে ঘোরায়, যেন তাড়া করছে। একদম, অনেকটা সেরকমই। কিন্তু রোটরটা, মানে যেটা ঘুরছে, সেটা কিন্তু ঠিক ওই সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে না। পারে না, একটু পিছিয়ে থাকে। ঠিক তাই, একটু পিছিয়ে থাকে। এই পিছিয়ে থাকাটাই হলো স্লিপ। স্লিপ, আচ্ছা। কেন পিছিয়ে থাকে? সমান গতিতে ঘুরলে কি হতো? যদি রোটর ঠিক সিনক্রোনাস স্পিডেই ঘুরত, তাহলে ওই ঘূর্ণন চৌম্বক ক্ষেত্র আর রোটরের তারের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকতো না। আপেক্ষিক গতি থাকতো না। আর গতি না থাকলে ফ্যারাডের নিয়ম অনুযায়ী রোটরে কোনো ভোল্টেজ বা কারেন্ট তৈরি হতো না, ফলে কোনো টর্কও তৈরি হতো না, মোটর ঘুরতই না। ও, তার মানে ঘোড়ার জন্য একটু পিছিয়ে থাকাটা জরুরি। একদম। এই যে গতির পার্থক্য, মানে NS, N, এটাকে সিনক্রোনাস স্পিড NS দিয়ে ভাগ করলে স্লিপ পাওয়া যায়। S = NS N NS। বুঝলাম, অনেকটা চলন্ত বাস ধরতে গিয়ে একটু পিছিয়ে পড়ার মতো, তাই না? হ্যাঁ, বেশ ভালো উপমা। আচ্ছা, বলুন তো, এই ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র তৈরির মূল কারণটা তাহলে কি দাঁড়ালো? কারণটা ওই 3 ফেজ এসি সাপ্লাইয়ের ধর্ম আর স্টেটরের কয়েলের খাস সজ্জা, তাই তো? একেবারে। 3টি ফেজের কারেন্ট সময়ের সাথে বদলায়, আবার একে অপরের থেকে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। এই মিলিত প্রভাবটাই ওই ম্যাজিকটা করে। দারুণ, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। আচ্ছা, এবার একটু ভেতরের কথায় আসি। মানে এর গঠনটা কেমন? হ্যাঁ, গঠনটা জানা জরুরি। প্রধানত দুটো অংশ, একটা স্থির আর একটা ঘোরে। স্থির অংশটা হলো স্টেটর, আর যেটা ঘোরে সেটা রোটার। ঠিক। এবার রোটার কিন্তু আবার দুরকমের হয়। দুরকমের? কি কি? একটা হলো স্কুইরেল কেজ রোটার, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। স্কুইরেল কেজ, নামটা মজার তো, কাঠবেড়ালির খাঁচা। হ্যাঁ, দেখতে অনেকটা ওরকমই। মানে এর গঠনটা খুব সরল আর খুব মজবুত। অ্যালুমিনিয়াম বা কপারের বারগুলো দুদিকের রিং দিয়ে জোড়া থাকে, শর্ট সার্কিট করা। ও আচ্ছা, আর অন্যটা? অন্যটা হলো স্লিপ রিং বা ফেজ উন্ড রোটার। স্লিপ রিং, এটার গঠন কি আলাদা? হ্যাঁ, এটা রোটারেও ওয়াইন্ডিং বা কয়েল থাকে, কিন্তু কয়েলের প্রান্তগুলো স্লিপ রিং আর ব্রাশের মাধ্যমে বাইরে নিয়ে আসা যায়। বাইরে আনা যায়? তাতে কি সুবিধা? সুবিধা হলো রোটার সার্কিটে বাইরে থেকে রেজিস্ট্যান্স যোগ করা যায়। এতে স্টার্টিং টর্ক বাড়ানো যায়, আবার কিছুটা স্পিড কন্ট্রোলও করা যায়। স্কুইরেল কেজে এটা সম্ভব নয়। তার মানে স্কুইরেল কেজ একদম বন্ধ খাঁচা, আর স্লিপ রিংয়ে বাইরে আসার দরজা আছে? হ্যাঁ, ঠিক তাই। তাহলে স্কুইরেল কেজ আর স্লিপ রিং রোটরের মধ্যে মূল গঠনগত পার্থক্য কি হলো? পার্থক্যটা হলো রোটারের কয়েলের সংযোগ পদ্ধতিতে আর বাইরে থেকে অ্যাক্সেস করার সুবিধার মধ্যে। আচ্ছা, এবার একটা টর্কের কথায় আসি, মানে মোটরের ঘোরানোর ক্ষমতা। হ্যাঁ, টর্ক। এটা কিন্তু স্লিপ বা গতির ওপর খুব নির্ভর করে। কিভাবে নির্ভর করে? যখন মোটর একদম স্থির, মানে স্লিপ = 1, তখন একটা টর্ক থাকে, সেটা স্টার্টিং টর্ক। স্টার্টিং টর্ক, মানে চালু হওয়ার সময়কার টর্ক। হ্যাঁ, তারপর মোটর ঘুরতে শুরু করলে, মানে স্লিপ কমতে থাকলে টর্ক বাড়তে থাকে। একটা নির্দিষ্ট স্লিপে টর্ক সবচেয়ে বেশি হয়। সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম টর্ক। ঠিক, একে ম্যাক্সিমাম বা পুল আউট টর্ক বলে। এরপরে গতি আরও বাড়লে, মানে স্লিপ আরও কমলে, টর্ক আবার কমতে শুরু করে। এই স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্কের গুরুত্বটা কি? স্টার্টিং টর্ক দরকার লোড নিয়ে মোটরটাকে চালু করার জন্য, যেমন ধরুন ক্রেন বা লোড করা কনভেয়ার বেল্ট।
এদের চালু করতে বেশ জোর লাগে। মানে বেশি স্টার্টিং টর্ক লাগে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম টর্ক হলো মোটরের সর্বোচ্চ লোড টানার ক্ষমতা। এর চেয়ে বেশি লোড দিলে মোটর আর টানতে পারে না, থেমে যায়। আচ্ছা, তাহলে যদি এক কথায় বলি, স্লিপ বদলালে টর্ক কিভাবে বদলায়? এটা একটা মানে বক্ররেখার মতো সম্পর্ক। স্লিপ কমলে টর্ক প্রথমে বাড়ে, সর্বোচ্চ হয়, তারপর আবার কমে। বুঝেছি। একটা খুব দরকারি জিনিস শোনা যায়, ইন্ডাকশন মোটর চালু হওয়ার সময় নাকি অমছম কারেন্ট টানে। ও হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যা। সমস্যা? হ্যাঁ, কেন? চালু হওয়ার মুহূর্তে মানে যখন রোটার স্থির, তখন ইন্ডাকশন মোটর তার ফুল লোড কারেন্টের চেয়ে প্রায় 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট নেয়। 5 থেকে 7 গুণ? হ্যাঁ, এই বিশাল কারেন্ট লাইনের ভোল্টেজ কমিয়ে দিতে পারে, অন্য যন্ত্রপাতি সমস্যায় পড়তে পারে, আবার মোটরের নিজের কয়েলও পুড়ে যেতে পারে। এই কারণে কি স্টার্টার দরকার হয়? একদম ঠিক। স্টার্টার এই স্টার্টিং কারেন্টটাকে একটা নিরাপদ মাত্রায় নামিয়ে আনে, অনেকটা যেমন ভারী গাড়িকে শুরুতে আস্তে করে ঠেলতে হয়। কি ধরনের স্টার্টার ব্যবহার করা হয় সাধারণত? ছোট মোটরের জন্য তো সরাসরি লাইনে চালু করা যায়, মানে ডিওএল বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার। ডিওএল, আচ্ছা। কিন্তু একটু বড় স্কুইরেল কেজ মোটরের জন্য স্টার ডেল্টা স্টার্টার খুব চলে। স্টার ডেল্টা? এটা কিভাবে কাজ করে? এটা প্রথমে মোটরকে স্টার কানেকশনে চালু করে, তখন ভোল্টেজ কম পায়, তাই কারেন্টও কম টানে। তারপর মোটরটা একটু গতি নিলে কানেকশনটা ডেল্টায় বদলে যায়, তখন পুরো ভোল্টেজ পায়। ও, দারুণ কৌশল তো। আর স্লিপরিং মোটরের জন্য রোটার রেজিস্ট্যান্স স্টার্টার ব্যবহার করা হয়। ওই যে বাইরে রেজিস্ট্যান্স যোগ করার সুবিধা, সেটা কাজে লাগানো হয় আর কি। তাহলে মূল কথাটা হলো, ইন্ডাকশন মোটরের জন্য স্টার্টার ব্যবহার করা এত জরুরি কেন? কারণ ওই বিশাল স্টার্টিং কারেন্টের হাত থেকে মোটর আর পাওয়ার সাপ্লাই সিস্টেমকে বাঁচানো, এটাই মূল কারণ। আচ্ছা, এবার একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। ধরুন একটা পাম্প চালাতে হবে বা একটা কনভেয়ার বেল্ট, কোন মোটরটা লাগাবো সেটা কিভাবে ঠিক করা হয়? এটা নির্ভর করে লোডের চাহিদার ওপর, মানে লোডটা কেমন টর্ক চায় বিভিন্ন গতিতে। যেমন ধরুন একটা ফ্যান বা পাম্প, এর লোড গতির সাথে সাথে বাড়ে, যত জোরে ঘুরবে তত বেশি টর্ক লাগবে। কিন্তু একটা কনভেয়ার বেল্ট বা ক্রেন, এর টর্ক চাহিদাটা গতির সাথে খুব একটা বদলায় না, প্রায় একই থাকে। ও, তাই লোডের টর্ক স্পিড বৈশিষ্ট্য দেখে মোটর বাঁচতে হয়। ঠিক। আর মোটরটাকে ভালো রাখতে হলে মানে এর রক্ষণাবেক্ষণটাও জরুরি। কি করতে হয়? স্বাভাবিক আওয়াজ বা কাঁপুনি হচ্ছে কিনা, বিয়ারিংগুলোতে ঠিকঠাক গ্রিস বা তেল দিতে হয়, আর খুব জরুরি হলো মোটরের হাওয়া চলাচলের পথগুলো পরিষ্কার রাখা। এই যে এত কথা হলো, মনে রাখার জন্য ওই সিঙ্ক্রোনাস স্পিডের ফর্মুলাটা আরেকবার বলবেন? নিশ্চয়ই। NS is equal to 120 fp, 120 ফ্রিকোয়েন্সি ওপরে, পোলের সংখ্যা নিচে। মনে থাকবে। তাহলে আজ আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের তার কার্যপ্রণালী, মানে ঘূর্ণায়মান চুম্বক ক্ষেত্র, স্লিপ, হ্যাঁ, তারপর স্কুইরেল কেজ আর স্লিপরিং রোটরের গঠন, টর্ক স্লিপের সম্পর্ক, আর স্টার্টারের প্রয়োজনীয়তা, এই সব নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করলাম। একদম। সত্যি এই 3 ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু আধুনিক শিল্প আর প্রযুক্তির একটা স্তম্ভ। নিঃসন্দেহে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের জন্য এই বিষয়গুলো খুব ভালোভাবে জানাটা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। ঠিক, কারণ এই ভিত্তিটা মজবুত হলে তবেই তো তারা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবে, তাই না? একদম। প্রযুক্তি তো রোজ পাল্টাচ্ছে। এই মোটরগুলো আরও উন্নত হচ্ছে, আরও এফিশিয়েন্ট হচ্ছে, কন্ট্রোল আরও সহজ হচ্ছে। এই জ্ঞানটা থাকলে সেই পরিবর্তনের সাথে তাল মেলানো সহজ হবে, শেখাটা চালিয়ে যেতে হবে। অবশ্যই। আচ্ছা, আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে ইন্ডাকশন মোটর, এর কার্যক্ষমতা আরও বাড়ানোর জন্য বা ধরুন এদের আরও স্মার্ট করে তোলার জন্য ভবিষ্যতে আর কি নতুন প্রযুক্তি আসতে পারে বলে মনে হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে।